হ্যালো সিডনি, নারী তুমি সর্বজয়া, নারী তুমি অনন্যা। হ্যালো সিডনি বন্ধুরা, কেমন আছেন? আজ 8ই মার্চ, বিশ্ব নারী দিবস। এই নারী দিবসে আমি পৃথিবীর সকল নারীকে জানাই ভালোবাসা এবং শ্রদ্ধা। আন্তর্জাতিক নারী দিবসটি মূলত আন্তর্জাতিক কর্মজীবী নারী দিবস। 1856 সালে আমেরিকাতে প্রথম সুতা কারখানার শ্রমিকরা তাদের অধিকার আদায়ের লক্ষ্যে রাস্তায় নেমে আসে। পরবর্তীতে 1910 সালে কোপেনহেগেনে ক্লারা নামে এক মহিলা প্রথম 8ই মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করার প্রস্তাব দেয়। এই পরবর্তীতে বিশ্বে নানা পরিবর্তন ঘটে, কিন্তু মহিলারা তাদের অধিকার আদায়ে থাকে অবিচল। তারই প্রেক্ষিতে 1975 সালে প্রথম 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে সারা বিশ্বে প্রচলিত হয়। দর্শক, আজকে আমাদের স্টুডিওতে 5 জন নারী আছেন যারা পেশায় এবং মননে আর 10 জন পুরুষের থেকে কোনো ক্ষেত্রে পিছিয়ে নেই। আসুন আজকে তাদের কাছ থেকে শুনব আজকে নারীদের কথা। প্রথমে আমি পরিচয় করিয়ে দিচ্ছি ডক্টর বেগম, যিনি MBBS FRCGP ডিপ্লোমা ইন ডার্মাটোলজি, PMC মেডিকেল অ্যান্ড ডেন্টাল ক্লিনিক। তারপরে আছে রাহলা আরফিন, যিনি জন্মভূমি টিভি CEO এবং পাশাপাশি তিনি ফুল টাইম জব করছেন, সিসেটিভ বিউটি কনসালটেন্ট, কাউন্টার ম্যানেজার মায়া। এরপর আছেন সাবিনা ইয়াসমিন, যিনি ম্যানেজার সার্ভিস কন্টিনিউটি, ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস। আমার সাথে আছেন রুমানা মাহমুদ, যিনি সিনিয়র ফিন্যান্স অফিসার্স, ক্যান্টারবুরি লেগো ক্লাব, বেলমোর। আরও আছেন সায়রা মির্জা, যিনি আর্লি চাইল্ডহুড এডুকেটর। থ্যাংক ইউ। আপনারা পরিচিত হলেন আজকে আমাদের অতিথিদের সাথে। এখন আমরা চলে যাব আমাদের মূল পর্বে। আমরা আজকে কথা বলবো আমাদের মনের কথা। প্রথমে আমি জিজ্ঞাসা করছি সাবিনা ইয়াসমিনকে, কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ আমাকে এখানে আনার জন্য। দর্শক, আজকে আমি আপুর কাছ থেকে জানতে চাই, পাশ্চাত্যে আমরা নারীকে বলি নারী ক্ষমতায়নের উৎস, তাই না? আর কিন্তু আমরা যদি দেখি প্রাচীনকালে ছিল প্রাচ্যে ক্ষমতায়নের নারীর মর্যাদা এবং ক্ষমতায়ন এবং অধিকারের সূতিকা ঘর, কিন্তু বর্তমানে সেটা উল্টো হয়ে গেছে। এর কারণ কি? মূলত আমার মনে হয় একটু পিছনে যেতে হবে। যদি বলি যে ক্ষমতায়নের সূতিকা ঘর, আসলে ওইটার বেস হলো এগ্রিকালচারাল ব্যাকগ্রাউন্ড, রাইট? তখন কৃষিকাজ করতো, হ্যাঁ, কৃষিকাজ ছিল মূল কাজ, আর্নিং, বেঁচে থাকার উপায়। তখন সেই সময়টাতে নারীর যে রোল সেগুলো প্লে করতো, লিডারশিপ, ডিসিশন মেকিং, এই সবগুলো মিলিয়ে, মানে মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা। সেখানে আসলে রোল প্লে, লিডারশিপ, তারপরে তোমার কন্ট্রোল, তারপরে কেমন করে অন্যান্য মানুষগুলো জীবন চালাবে, সেই নির্দেশনা নারী দিতে পারত। এখন যেটা হয়েছে, এখন না, তারপরে আরেকটা স্টেজে যখন আমরা দেখি আয়রন যুগ, হ্যাঁ, আমরা বলি লৌহ যুগ, আয়রন এজ, সেই দিকটা যদি আমরা ফিরে যাই, আমরা দেখি তখন ফিজিক্যাল স্ট্রেংথটাই বেশি হাইলাইটেড হয়েছে। বিকজ যখন তোমার একটা যার ঘরে যেই দেশে বেশি লোহা থাকতো, সেই দেশ তত বেশি শক্তিশালী। যেই দেশে বেশি লোহা থাকতো, সেই দেশ তত বেশি যুদ্ধে জয়ী হতো। সেই জায়গায় নারীরা একটু পিছনে চলে আসে। এই জন্যেই সেই রকম ফিজিক্যাল যে স্ট্রেংথ ন্যাচারালি সেটা থাকে নাই, ছিল না, বা এখনো নাই। কিন্তু তারা অন্য রোলগুলো প্লে করেছে, যেমন ছেলে পেলে বড় করা, তাদেরকে সহযোগিতা করা, তারপরে যারা যুদ্ধে গেছে তাদেরকে সহযোগিতা করা, ইভেন পিছনে, যুদ্ধের পিছনে অথবা রাজনৈতিক নির্দেশনা পিছনে যে সহযোগিতা, সেগুলো নারী করেছে। সুতরাং এটা বলা ঠিক না, প্রাচ্যে ছিল, তাই না? এখনো আছে। সুতরাং আমাদের বুঝতে হবে যে আসলে পুরাটাই চেঞ্জ হয় নাই,
এখন হচ্ছে শুধুমাত্র রোলটা ডিফারেন্ট না হয়েছে। কিন্তু আমরা যদি দেখি যে ক্ষমতায়নের উৎস আমরা যদি এখন চিন্তা করি বা আমরা যদি হিস্ট্রিটা বলি, ওখানে কিন্তু আমরা দেখছি যে পাশ্চাত্য এগিয়ে আছে, পাশ্চাত্যের নারীরা মানে ওখানে প্রধান রোল প্লে করছে। তো আমি বলছি এই ধারাটা তো আমাদের এখন মানে আমরা আমরা তো ওখান থেকে অনেক পিছিয়ে গেছি। পিছিয়ে গেছে কারণ প্রত্যেকটা পরিবর্তনের পিছনে হলো সাকসেশন। তুমি যখন একজন নারী যখন ক্ষমতায়নের মানে ক্ষমতার অধিকারী হয়, তখন তার মেইন রোল ছাড়াও আরেকটা কিছু রোল থাকে, সেটা হলো সাকসেশন তৈরি করা, মানুষের ভিতরে অন্যান্য মহিলাদের বা নারীদের ভিতরে এই জিনিসটা পৌঁছে দেওয়া, যে কেমন করে ওই জায়গাটাতে থাকতে হয়, কেমন করে ওইটা ধরে রাখতে হয়, সেই জিনিসটা মিসিং ছিল বলে আমার ধারণা। সেই জন্যই আমরা এত পিছিয়ে পড়ে গেছি। আসলে প্রাচ্য একসময় অনেক উন্নত ছিল, ছিল সাহিত্যে, ছিল কৃষি ব্যবস্থায়, যেখানে আমরা দেখতে পাই যে শকুন্তলা চরিত্রগুলো উঠে এসেছে, এসেছে দ্রৌপদী চরিত্র, সীতা। কিন্তু আমরা যদি পাশ্চাত্যের দিকে তাকাই, আমরা কিন্তু সব নেগেটিভ চরিত্রগুলোকে দেখি, আমরা কিন্তু ওখানে মেয়েদেরকে পজিটিভলি দেখি না। সেই ক্ষেত্রে আমি মনে করি প্রাচীনকালে আমরা অনেক উন্নত ছিলাম, অনেক ক্ষমতাধর ছিলাম। এখন আমরা আবার আমাদের সেই জায়গাটাতে ফিরে আসব। এখন আমি চলে যাচ্ছি ডক্টর বেগমের কাছে। কেমন আছেন আপনি? ভালো আছি। প্রথমেই ধন্যবাদ জানাতে চাই জন্মভূমি টিভিকে এত সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করার জন্য। আর শাহিন আক্তার স্বর্ণা, তোমাকে অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। অনেক ধন্যবাদ আপু আপনাকেও আমাদের সাথে আজকে থাকার জন্য। আমি কোশ্চেনে চলে যাচ্ছি। আমার কোশ্চেন আপনার কাছে, একজন নারী আত্মবিশ্বাস ও তার চিন্তা ভাবনা তার জীবনে কতটা প্রভাব ফেলে? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছো তুমি। আত্মবিশ্বাস জায়গাটা প্রথমে আমাকে চিন্তা করতে হবে, আত্মবিশ্বাসটা আসে কোথা থেকে। আত্মবিশ্বাসটা তৈরি হয় একটা সুন্দর পারিবারিক কাঠামো থেকে, যেখানে শিশু ছেলেই হোক বা মেয়েই হোক, সে যখন একটা সুন্দর সুস্থ পরিবেশে বেড়ে ওঠে, তার আত্মবিশ্বাস তখন থেকে বিল্ড আপ হওয়া শুরু হয়। তারপরে তুমি যদি দেখো তার পর্যাপ্ত পরিমাণে সে শিক্ষা পাচ্ছে, তার সুন্দর একটা পরিবেশ পাচ্ছে, তার বেড়ে ওঠার সুন্দর দিকগুলো সে পর্যাপ্ত পরিমাণে পাচ্ছে, তাহলে এই এই পরিস্থিতিটা তাকে আস্তে আস্তে তার মানসিক বিকাশ ঘটায়। তারপরে মানসিক বিকাশটাকে তার যে আত্মবিশ্বাস, সেই আত্মবিশ্বাসটা তার চিন্তা ভাবনার উপর প্রতিফলিত হয় এবং তার জীবনে অনেক বড় একটা প্রভাব ফেলে। যেমন তোমার শিক্ষা আর নারীর মানসিকতা, এটা কখনোই বিফলে যেতে পারে না। এবং এই আত্মবিশ্বাস কারণে একজন নারী আরো বেশি সহনশীল এবং যত্নশীল হয়ে ওঠে, এবং এটা সারা বিশ্বে সবার জন্য অনেক শান্তিপূর্ণ বার্তা বয়ে নিয়ে আসে। আমার কাছে এটাই মনে হয় সবচেয়ে বড় পাওয়া আমাদের জন্য। অনেক ধন্যবাদ আপু। এবার আমি যাচ্ছি আরেকজনের কাছে, রাহেলা আরিফিন। আমি ওনাকে জিজ্ঞাসা করব, ফ্যাশন বা ট্রেন্ডের পেছনে নারীদের অবস্থান হারিয়ে যাচ্ছে কিনা? ধন্যবাদ সন্ধ্যা। আমি প্রথমে জন্মের পক্ষ থেকে বিশ্বের সব নারীদের শুভেচ্ছা জানাচ্ছি। ফ্যাশনের আধিপত্য সবসময় নারীদের ছিল, এখনো আছে। ট্রেন্ড হারানো নয়, হারাবে না। তবে ইদানিং দেখছি পুরুষরা মেয়েদের পাশাপাশি ফ্যাশনে পাল্লা দিয়ে বেড়াচ্ছে। ঠিক, অনেকটাই। এটাই মানে এখানে যে মানে আমি তো ফ্যাশন ট্রেন্ড হারাবে না, বাট নারীদের অবস্থানটা অনেক সময় দেখা যায় যে ফ্যাশনে একটা পর্যায়ে হয়তো বা ওকে মানাচ্ছে না বা ওটা যাচ্ছে না বা ইয়ে হচ্ছে না, তার যে অবস্থানটা বা মনের যে অভিব্যক্তিটা, ওটা সে ফ্যাশনের আলোকে নিজেকে হারিয়ে ফেলছে। ওটা কি আপনার মনে হচ্ছে? আমার ঠিক তাই মনে হচ্ছে না, কারণ এখনকার আমাদের ইয়াং জেনারেশনটা অনেক সচেতন। ওরা কাপড় কিভাবে পরতে হবে, কোন কাপড়ের সাথে কোন জুয়েলারি পরতে হবে, কি ধরনের সাজ নিতে হবে, ওরা সেই ব্যাপারে অনেক সচেতন। এবং আমি মনে করি ওরা এইভাবে এগিয়ে গেলে ভবিষ্যতে আমাদের নারীদের কেউ কোনো দিক দিয়ে এগিয়ে রাখতে পারবে। আমি কি অ্যাড করতে পারি? অবশ্যই। ধন্যবাদ। আমার মনে হয় যে কোনো কাজের পিছনে একটা জিনিস থাকতে হবে, সেটা হলো সাস্টেনেবিলিটি। যেমন ফ্যাশন ওয়ার্ল্ডে নারীরা সবসময় এগিয়ে ছিল, এখনো আছে,
কিন্তু এই ধারাটা যাতে থাকে, শুধু তো নিজের সচেতনতা না, তার বাইরেও কিছু আছে, কমার্শিয়াল ফ্যাক্ট আছে, বড় ইন্ডাস্ট্রি আছে যেখানে নারীদের থাকে। আমি কিন্তু এই ওয়ার্ল্ডে দেখি, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যতগুলো প্রোগ্রাম দেখি টিভিতে, দেখি যে ছেলেরাই কিন্তু ওই লিডারশিপটাতে আছে, হ্যাঁ, ফ্যাশন ওয়ার্ল্ডে ডিজাইনার হিসেবে। সেই জায়গায় আমরা যদি পৌঁছতে না পারি বা পারবো কেমন করে, সেই প্ল্যান, সেই পলিসি আমাদেরকে নিতে হবে। তাহলেই আমরা বেঁচে থাকবো, বের করতে হবে, তাহলেই বেঁচে থাকবো। ধন্যবাদ আপনাদের দুজনকে অনেক সুন্দর কথা বলার জন্য ফ্যাশন নিয়ে, ফ্যাশন সচেতনতা নিয়ে। আমরা এবার যাচ্ছি রুমানা মাহমুদের কাছে। আপু, আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা বলছি যে আমরা আগের থেকে অনেক এগিয়ে গিয়েছি, আসলে কি আমরা অনেক এগিয়েছি মনের দিক থেকে? আমি মনে করি যে আমরা আগের থেকে অনেক এগিয়ে গিয়েছি, কিন্তু আমাদের এখনো অনেক পথ বাকি। মহিলারা এখন অনেকেই অনেক ভালো ভালো পজিশনে জব করছে, এবং বাংলাদেশের কথাটা আমি একটু তুলে ধরতে চাই। বাংলাদেশে প্রথমে আমি বলবো যে গার্মেন্টস শিল্পের কথা, পোশাক শিল্প। অনেক মহিলার এখন বিপুল সংখ্যায় মহিলারাই গার্মেন্টসে জব করছে এবং তারা মানি আর্ন করছে, যার জন্য এরা কিন্তু নিজেরাই নিজেদের জীবনের ডিসিশনটা নিতে পারছে। তারা নিজেরা বাসা ভাড়া করে থাকতে পারছে, ছেলে মেয়েদের স্কুলে দিতে পারছে, তারপর ফ্যামিলিকেও হেল্প করতে পারছে। ফ্যামিলি বলতে আমি বোঝাচ্ছি যে তার প্যারেন্টসদেরকে হেল্প করতে পারছে, যেটা আমি মনে করি যে এটা একটা বিশাল ব্যাপার বাংলাদেশের জন্য এবং সেই সমাজটার জন্য আর কি। সেটা একটা বিরাট ব্যাপার। তারপরে আমি মনে করি যে এটা একটা প্রবলেম আমি আলোচনা করব, সেটা হলো বা ইস্যু বলা যায় মধ্যবিত্ত ফ্যামিলির জন্য। বাংলাদেশে যেমন মধ্যবিত্ত ফ্যামিলিতে অনেকেই ছেলে মেয়েদেরকে একটু আলাদা করে দেখে, মানে মেয়েদের জায়গাটা এবং ছেলেদের জায়গাটা এক জায়গায় নয় আর কি। ছেলেবেলা থেকে এটা মানে সবার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় আর কি। ছোট্ট একটা এক্সাম্পল যদি আমি দিই, যে খাবার, একটা ভাই বোন দুজনে একসাথে বসছে, খাবারের প্লেটে প্রথমেই কিন্তু যদি একটা মুরগি রান্না করা হয়, প্রথমেই কিন্তু ভালো মুরগির অংশটা ছেলেকে দেওয়া হয়। মা বলে আহা ছেলেটা খাক। তারপর এটা ভুল কিছু না, বাট এটা আমাদের প্র্যাকটিস, সোসাইটির কালচার এটা। কারণ এখনো আমরা অন্ধ ওইভাবে যে ছেলেটা বড় হয়ে শক্ত হবে, আমাকে আর্ন করে খাওয়াবে, একটা ফ্যামিলি রান করবে, এই সমস্ত দিকগুলো আমরা দেখি। সেই জন্য ছেলের প্লেটে এগিয়ে দিই। এই দিকগুলো কি মানে ভালো পজিটিভলি দেখা হয়? মনে হয় যে আমাদের এই জায়গাগুলো চেঞ্জ, মানে সবাইকে সমানভাবে দেখা উচিত। নাথিং ইজ নেগেটিভ। এটা হলো একটা মায়ের মন থেকে, মা যেটা দেখে সেটা সে উপস্থাপন করে। এটা মায়ের অ্যাওয়ারনেসটা যদি আমরা ঢোকাতে পারি, সেই দিক থেকে নেগেটিভটা আমরা পজিটিভলি ইজিলি টার্ন করতে পারবো। তবে এখন মনে হয় অনেকটা চেঞ্জ হয়েছে আমাদের জেনারেশন থেকে। যেমন আমাদের জেনারেশন আমি দেখেছি যে আমরা যখন বাইরে যেতাম, মেয়েদেরকে একটা টাইমের মধ্যে কিন্তু একদম সন্ধ্যা হওয়ার আগে বাসায় পৌঁছাতে হবে। আমি যে আমার ফ্রেন্ডের সাথে কোথাও যাব, ঘুরবো বা একটা এক্সট্রা কারিকুলাম কিছু শিখবো, সেই ধরনের একটা কিন্তু সময় পরিবেশ বা আমাদেরকে সময়টা দেওয়া হতো না। কিন্তু আমার মনে হয় এটা এখন অনেক চেঞ্জ হয়ে গেছে এবং সেটা একটা পজিটিভ দিক। ধন্যবাদ রুমানা আপুকে এত সুন্দর বক্তব্যের জন্য। আমরা এতক্ষণ শুনলাম সবার কাছ থেকে আমাদের নারী অধিকার নিয়ে, আমাদের সমতা নিয়ে। এবার আমি সায়রা আপুর কাছে যাচ্ছি। ওনার কাছে আমি জানি যে অনেকক্ষণ কথা হলো আমরা নারীর ইতিহাস, মানে কিভাবে ক্ষমতার ইতিহাস, অধিকারের ইতিহাস এবং আমরা সমতা নিয়ে কিভাবে লড়াই করছি, এগুলো নিয়ে আমরা অনেক কথা শুনেছি। তারপরে আমি জানতে চাই আপনার কাছে যে অতীত এবং বর্তমানে নারীর অবস্থান। প্রথমে জানাই জন্মভূমি টিভিকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য। তারপরে স্বর্ণা, তোমাকে ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য এবং এই বিশ্ব নারী দিবসের অনুষ্ঠানের জন্য আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমার প্রশ্নটা ছিল অতীত এবং বর্তমানে নারীদের অবস্থান। তো এটা চিন্তা করতে গিয়ে আমি আমার নানি, দাদি এবং তাদের সময়কার মুরব্বীদের কথা চিন্তা করলাম এবং আমি দেখলাম যে ওই সময় একটা আদর্শ নারীর সংজ্ঞা ছিল
যে নারী স্বামীকে সন্তুষ্ট রাখবে, যে পুত্র সন্তান জন্ম দিবে এবং যে কিনা স্বামীর উপরে কোনো কথা বলতে পারবে না, সেই ছিল একজন আদর্শ নারী। এখন ধীরে ধীরে অনেক সমস্যা পেরিয়ে এই সংজ্ঞা থেকে নারী সমাজ বেরিয়ে এসেছে এবং বর্তমানে তারা জায়গা করে নিয়েছে রাজনীতিতে, অর্থনীতিতে, গণমাধ্যমে, তারপরে শিক্ষার ক্ষেত্রে, তারপরে সংস্কৃতিতে, সব জায়গায় জায়গা করে, সর্বক্ষেত্রে। এবং বাইরের দেশে যেমন নারীরা পুরুষদের কাঁধের সাথে কাঁধ মিলিয়ে বিভিন্ন সেক্টরে কাজ করছে, আমাদের বাংলাদেশের নারীরাও আজকাল তাদের থেকে পিছিয়ে তেমনটা নেই। হ্যাঁ, এটাই মনে হয় আমার কাছে। অনেক ধন্যবাদ আপু আপনাকে। ধন্যবাদ। দর্শক, এবার আমরা একটি বিরতি নিচ্ছি, বিরতির পরে আবার ফিরে আসছি, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পরে আবার ফিরে এসেছি আপনাদের মাঝে, আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। এবার আমি আবার ফিরে যাচ্ছি ডক্টর বেগমের কাছে। আমি আপনার কাছে জানতে চাই, বাংলাদেশি মেয়েদের নিয়ে আপনার কিছু বলার আছে কিনা, বা কি ধরনের পরিবর্তন আনা দরকার? আমরা যদিও অস্ট্রেলিয়াতে থাকি, কিন্তু আসলে আমরা বাংলাদেশকেই রিপ্রেজেন্ট করছি, বাংলাদেশের নারীদেরকেই রিপ্রেজেন্ট করছি আজকে এই নারী দিবসের অনুষ্ঠানে। বাংলাদেশের মেয়েদের জন্য আমার অনেক কিছু বলার আছে, যদি এই স্বল্প পরিসরে সবকিছু বলা যাবে না। আমি জানি আপনারা সবাই জানেন কথাগুলো, তারপরে আমি কয়েকটা পয়েন্ট আজকে আমি উল্লেখ করতে চাচ্ছি। 1 নম্বর হলো, তোমরা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে হবে। মোট কথা, তোমাদের শিক্ষার যত যোগ্যতাটাকে কিছুতেই পিছনে ফেলে রাখা যাবে না। 2 নাম্বার হলো, বাল্য বিবাহ বন্ধ করতে হবে। সেটা একেবারে নিয়ম করেই, আমি জানি বাংলাদেশে ব্যাপারে অনেক প্রোগ্রাম চলছে, আইন হচ্ছে। হ্যাঁ, তো আর 3 নাম্বার হলো, নিজেকে ভালোবাসতে শেখো, নিজের আত্মবিশ্বাস গড়ে তুলতে শেখো। নিজেকে ভালোবাসলেই তুমি দেখবা যে তুমি নিজের জায়গাটাকে শক্ত করতে পারছো। আমি এর বেশি কিছু আর বলতে চাচ্ছি না। অনেক ধন্যবাদ আপু। অনেক আর আমার মনে হয় নিজেকে ভালোবাসে সবাই তোমাকে ভালোবাসে। অনেক ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর কয়েকটি কথা বলার জন্য আমাদের দেশের নারীদের জন্য। আমরা আজকে সিডনিতে এখানে আছি, এখানে আমরা একটি পরিবারের মতো বা একটা জায়গায় আছি যেখানে আমরা সেফ, আমাদের কথা বলার অধিকার আছে। বাট বাংলাদেশে এমন প্রত্যেকটা অঞ্চল আছে যেখানে আসলে মেয়েদের ওভাবে রাইটস নাই, কথা বলার অধিকার নাই। তো আপনার এই মূল্যবান কথাগুলো ওরা যদি শুনে আমাদের মাধ্যমে, যেমন টিভির মাধ্যমে, আমার মনে হয় কিছুটা হলেও তাদের পরিবর্তন আসবে। আরেকটা কথা আপনার কাছ থেকে জানতে চাই, আপনার মনের কি, মানে আপনি তো অ্যাজ এ মাদার, আবার জব করছেন, আবার অবসর সময়ে আপনি হয়তোবা কোনো একটা কিছু নিয়ে ব্যস্ত থাকেন। এই যে ব্যস্ততাটা, নিজেকে সান্ত্বনা দেওয়া, এটা আপনি কিভাবে করেন বা কি করেন ওই সময়টাতে? সংসার আর প্রফেশন টোটালি দুই জিনিস।
কিন্তু আমি দুইটাকে একসাথে মিলিয়ে ফেলি না কখনো। আচ্ছা। আমার প্রফেশনের জায়গায়, আমার ফ্যামিলি লাইফ আমার ফ্যামিলি আমার কাছে অনেক বড়, এবং আমি জানি এটা সবাই বোঝে যে সংসারটাকে সবসময় প্রাধান্য দিতে হয়। সংসারে তুমি যদি সুন্দর মতো হ্যাপি লাইফ লিড করতে পারো, তাহলে তুমি তোমার কর্মক্ষেত্রে সেটাকে প্রতিফলন করতে পারবে। তো আমি কাজের পরে গল্পের বই পড়ি, আমি জানি তারপর আপনি গান কবিতাও শুনি। লেখেন এবং গানও করেন। অত গুণ নেই আমার। আর আরেকটা কাজ করি যেটা আমার রিক্রিয়েশনাল গার্ডেনিং, আমার খুবই ভালো লাগে। হ্যাঁ, আমি বাগান করি, তারপরে আমাদের অনেক ফ্রেন্ড সার্কেল আছে, ওদের সাথে গল্প করি, প্রোগ্রাম করি, বিভিন্ন প্রোগ্রামে যাই, এই করে বাকি সময়টা কাটাই। একটা প্রোগ্রাম করে ওইটার ছবি চলতে থাকে 1 মাস। সবাই ভাবে যে আমরা মনে হয় কত প্রোগ্রাম অনেকগুলি করেছি, করেছি। কিন্তু ওই একটা দিনের সেই আনন্দ, আনন্দটা। সেই রিক্রিয়েশন আমাদের সারাটা মাসের মানে চলার সবাই হ্যাঁ, শক্তি নিয়ে আসে। শক্তি দেয়। এবং তারপরে যে আমরা কত মানে কঠিন পরিশ্রম করি, কাজ করি, বাসায় আসি, হ্যাঁ, ছেলে মেয়েদের খেয়াল করতে হয়, সংসার মেনটেন করতে হয়। হাজবেন্ড অনেক সাপোর্টিভ, এটা আমাকে অনেক দিক থেকে সাহায্য করেছে। প্রথমে পেয়েছি বাবা মার সাহায্য, যে এত দূর আসা পর্যন্ত, তারপরে হাজবেন্ডের ঘরে হাজবেন্ডের সাহায্য, ছেলে মেয়েদেরকে নিয়ে সবকিছু নিয়ে মোটামুটি মনে করো যে সবকিছু ব্যালেন্স করে চলতে হয়। হ্যাঁ, চলতে হয় এবং চলাটা উচিত। তাহলেই তুমি তোমার জীবনটাকে শুধু মতো ম্যানেজ তা করতে আজকে আমাদের দর্শকদের জন্য আপনি আমাদের একটি গান যদি শোনান, তাহলে আমরা এখানে যারা আছি আমরাও মুগ্ধ হব। আমি তো গান করি না আসলে। আমি জানি আপনার গলা অনেক সুন্দর এবং আমি আপনার 2 লাখ গান করে। শুনেছি। আমি করব, কিন্তু সবাই আমার সাথে করতে হবে। থাকবো, থাকবো। হ্যাঁ, আসেন আমরা সবাই মিলে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান করি। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপু। আমি এখন যাচ্ছি রুমানা মাহমুদের কাছে। আপু, আপনার কাছে আমার জিজ্ঞাসা, আমরা ওমেন রাইটস নিয়ে কথা বলছি, কিন্তু তাহলে মেয়েদের পাশাপাশি ছেলেদের চিন্তা চেতনার জায়গাটা কি তৈরি করতে হবে? আপনার কি মনে হয়? হ্যাঁ, এটা একটা ভালো কোশ্চেন। অবশ্যই ছেলেদের মন মানসিকতার অনেক চেঞ্জ করতে হবে। ওমেন্স রাইটের কথা বলতে গেলে কিছু বিষয় চলে আসে। আমি অবশ্যই মেনলি বাংলাদেশের কথাটাই অনেকটা উল্লেখ করব মেয়েদের ক্ষেত্রে। যেমন বেশ কিছু বড় বড় প্রবলেম আছে, যার মধ্যে প্রথমেই চলে আসে ইফটিজিং, তারপরে ভায়োলেন্স এগেনস্ট ওমেন আসে, তারপরে রয়েছে অ্যাসিড নিক্ষেপ, যেটা একটা বড় ইস্যু বাংলাদেশের জন্য। আমার মনে হয় এইসব ক্ষেত্রে ছোটবেলা থেকেই আমার মেনলি ছেলেদেরকে শিক্ষা দিতে হবে, প্যারেন্টসকে মেনলি শিক্ষা দিতে হবে যে স্বামী স্ত্রী সমান, তাদের সমান অধিকার, এবং ভাই বোনও সমান, মানে এর মধ্যে কোনো পার্থক্য নেই। যখন এরা ছোটবেলায় থেকে এই শিক্ষাটা পাবে তখন, এবং রেসপেক্ট করতে শিখবে, মেয়েদের রেসপেক্ট করতে হবে, রাস্তাঘাটে যে কোনো সময় উত্তক্ত করা যাবে না। এই যখন এরা এই শিক্ষাটা পাবে তখন আমার মনে হয় অনেকটাই ব্যালেন্স আসবে, এবং ছেলেরাও মেয়েদেরকে বুঝতে পারবে যে না, এটা আমাদের পক্ষে, আমাদের করাটা ঠিক না, যেটা আমার মনে হয় বাংলাদেশের গ্রাম অঞ্চলে অনেক বেশি, যার জন্য অনেক আত্মহত্যা গ্রাম হচ্ছে। অঞ্চলে এবং আমি যদি মনে করি শহরেও, বাংলাদেশের শহরে, ক্ষেত্রে, শহর অঞ্চলেও অনেক কিন্তু এটা হ্যাঁ, দেখা অনেকে, যায়। হ্যাঁ, মেয়েরা যেটা হয়তো মনের ভিতরে রাখে, বাইরে বুঝতে দেয় না, এবং সেটা থেকে কিন্তু অনেক আত্মহত্যা বিশেষ করে ঘটে। হাই স্কুল এরিয়াগুলোতে, ইউনিভার্সিটি বা আদার এরিয়াতে আমরা ওইভাবে না দেখলেও আমাদের হাই স্কুল এরিয়াগুলোতে আমাদের এটা অনেক অনেক ছেলে বেশি। দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, এই এটা, জায়গাগুলো আমাদের চেঞ্জ করতে হবে। হ্যাঁ, যা থেকে অ্যাসিড নিক্ষেপ এইসব জিনিসগুলি, ইস্যুগুলি চলে আসে আর কি। তোমার কথা রেশ হ্যাঁ, ধরে sure. বলছি যে women rights actually lot of other things are related. এটা শুধুমাত্র যে ইভ টিজিং বা যে সমস্ত উদাহরণ তুমি বললে তা তো আছেই, প্লাস আরো কিছু জিনিস আছে যেগুলো মানুষ, যখন তুমি শিক্ষাটা, যেমন ডক্টর বেগম উনি বলেছেন, এটা বড় ফ্যাক্টর যে
নিজেকে রেসপেক্ট করতে শিখলে তারপরে মানুষ তোমাকে রেসপেক্ট করতে শিখবে। সেটা শুধু মেয়ের ক্ষেত্রে না, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে। সো শো রেসপেক্ট টু এভরিওয়ান, ইভেন শো রেসপেক্ট টু আ লিটল চাইল্ড। সেই ক্ষেত্রে ওই জায়গাগুলো যদি আমরা ঠিক করতে পারি, তাহলে একদিন আমরা বলতে পারবো যে আমরা এটা চাই। আর উইমেন্স রাইট, আসলে রাইটটা কি, আমরা কি চাই, এটা আমরা আগে নিজেদের মধ্যে ডিফাইন করতে হবে যে আমরা আসলে কোনটা আমাদের জন্য ভালো। শুধু এটা না, সমাজের প্রত্যেকটা মানুষকে বুঝতে হবে কোনটা একটা নারীর জন্য ভালো, একটা বাচ্চার জন্য ভালো, একটা পুরুষের জন্য ভালো। তো ওইগুলো যদি আমরা ডিফাইন করতে পারি, তাহলেই আমরা রাইটসের মানে ক্ষেত্রে চলে আসতে পারবো। সেটা নারীর রাইটস হোক বা পুরুষের রাইটস। এখন আমি আরেকটি কথা যোগ করব, যেটা আমার মনে হয় বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া দুটো দেশের জন্যই প্রযোজ্য। যেমন মহিলাদের বেশিরভাগ রিজনেবল জবের ক্ষেত্রে মহিলাদের স্যালারিটা কিন্তু ছেলেদের চেয়ে 10 to 15,000 অ্যাটলিস্ট কম থাকে। সেই জিনিসগুলিকেও কমিয়ে আনতে হবে বা সমান করে দিতে হবে। এটা নিয়ে অবশ্যই এখানে অনেক আলোচনা এই ইস্যু নিয়ে এখন অনেক আলোচনা হচ্ছে, অনেক পুশিং হচ্ছে, হ্যাঁ, নারী ফোরামের দিক থেকে বা অন্যান্য পলিসি মেকারদের দিক থেকে। তা যখন একটা অর্গানাইজেশন ওপেন হয় যে কাকে কতটুকু বেস স্যালারি দিচ্ছে, তাহলেই বোঝা যায় ওই অর্গানাইজেশনটা কতটুকু ফেয়ার। এইটার উপরেও সরকার আলোচনা হচ্ছে এখন টিভি। আমার মনে হয় হ্যাঁ, তুমি ঠিক বলেছো, বাংলাদেশেও এই জিনিসটা আসবে। যেমন গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আমরা জানি যে ছেলে মেয়ে দুই দলই খুব একই সাথে একই কাজ করছে, কিন্তু আমরা যদি খোঁজ নিয়ে দেখি একটা ছেলে কত পাচ্ছে আর একটা মেয়ে কত পাচ্ছে, আমার মনে হয় এই জিনিসটা প্রকাশ হবে। তো আমার মনে হয় হ্যাঁ, বহুদূর যেতে হবে, এখনো অনেক যেমন চেঞ্জ হয়েছে। আমরা যদি ইন্ডিয়াতে দেখি যে 8ই মার্চ বিশ্ব নারী দিবসে ওই দিন হচ্ছে দেখা যাচ্ছে যে নারীদের যারা হচ্ছে এরোপ্লেন চালাচ্ছে, যে পাইলট, একটা প্লেনে সমস্ত নারী ক্রু দেওয়া হয় এবং তারা 2 দিনের জন্য কোথাও চলে যায়, হলিডে করতে চলে যায়। এবং কানাডাতে যেটা দেখা গেছে যে 8ই মার্চ, যেটা কানাডায় কখনোই হতো না, যে মুদ্রার উল্টা পিঠে যে কোনো বিশিষ্ট নারীর ছবি দেওয়া হয়। তো এই যে পরিবর্তনগুলো হচ্ছে, আমরা ইন্ডিয়া বাংলাদেশ পাশাপাশি, ইন্ডিয়া যদি করতে পারে আমার মনে হয় অদূরে বাংলাদেশ শুরু করতে পারবে। আপু, আপনার কাছে আমার এখন একটা ব্যক্তিগত কোশ্চেন, রোমানা আপুর কাছে। আপনার ভাবনাটা অ্যাজ এ নারী, অ্যাজ এ মাদার, আমি যেটা আপনাকে বলেছি, আপু আমাদের অসম্ভব সুন্দর একটি গান শুনিয়েছে এবং ওটার সাথে আমরা সবাই গিয়েছি। আপনি আমাদের মানে দর্শকদের জন্য কিভাবে মানে আপনার মনের ব্যক্তটাকে বলতে চান বা কিছু আমাদের জন্য করতে চান? আমি মনে করি যে মানে ছেলে মেয়ের যে বৈষম্যটা, এটা আমি পছন্দ করি না। সেটা যে কোনো ভাবে ছেলে মেয়েদের বৈষম্যটা কমিয়ে আনতে হবে, স্পেশালি আমাদের মতো বাংলাদেশের জন্য। এখানে আমি হয়তো বা বৈষম্যটা আমি কিন্তু আমার কাজের ক্ষেত্রে তেমন একটা দেখি না, ছেলে মেয়েদের বৈষম্য, কিন্তু বাংলাদেশি বৈষম্যটা অনেকই প্রকট। এই জিনিসটা কমিয়ে আনলে আমার মনে হয় অনেক ক্ষেত্রে বাংলাদেশ অনেক উপরে উঠে যাবে। আপনার নিজের ভাবনাগুলো কি, মানে সংসার, জব সবকিছু ছাড়িয়ে আপনি যখন নিজেকে নিয়ে চিন্তা করেন, আপনি কি চিন্তা করেন? আমি নিজেকে নিয়ে যখন চিন্তা করি, আমি এখন যেটা আমি বলতে পারি যেটা মি টাইম, তখন হয়তো বা আমি নিজের ভালো লাগার জিনিসগুলি করি। যেমন আমি হয়তো বা এক্সারসাইজ করি, আমি হাঁটতে যাই, গার্ডেনিং পছন্দ করি, সেটা করি, গান শুনি, গানটাও খুব পছন্দ করি, ওইসব জিনিসগুলি করি। অথবা বন্ধুদের সাথে সেটা তো, অথবা বাংলাদেশের ফোনে কথা বলা, পুরনো বন্ধুদের সাথে, বা মুভি দেখতে যাওয়া মেয়েদের সাথে, শুধু মহিলাদের সাথে, সেটাও একটা বিরাট ব্যাপার বা একটা স্যাটিসফ্যাকশন। আমাদের দর্শক আমরা আজকে কিছু শুনতে পারবো, গান বা কবিতা, মানে অবসর সময়ে আপনার নিজের ভাবনা থেকে আপনি যেটা এটা বাদ দিতে হবে। ধন্যবাদ রুমানা আপু আপনাকে। আমি এখন সারা আপুর কাছে যাচ্ছি। আমি ওনার কাছে জানতে চাচ্ছি, সংসারে শুধু মেয়েদের মানিয়ে চলতে হবে, এই মানসিকতা কি চেঞ্জ করা উচিত? অবশ্যই, এটা একটা খুবই ইন্টারেস্টিং প্রশ্ন। যখন আমি চিন্তা করছিলাম, আমার কাছে মনে হয় একটা সংসার একটা চেনের মতো। এই চেনটা গড়ে ওঠে লাভ, রেসপেক্ট, তারপরে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, তারপরে একটা গুড কমিউনিকেশন,
তারপরে পজিটিভ ইন্টারাকশন সব কিছু দিয়ে এটা তৈরি হয়। এই চেইনটার মধ্যে কোনো কোনো ক্ষেত্রে হাজবেন্ড ওয়াইফও থাকতে পারে, কখনো হাজবেন্ড ওয়াইফ সন্তানদের নিয়ে হয়, আবার কখনো এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার্সরাও থাকতে পারে। এখন এই চেইনটার মধ্যে একটা জায়গায় যদি একটু জং পড়ে অথবা চেইনটা যদি ভেঙে যায় তাহলে কি হচ্ছে, ওটা শক্তি কমে যাচ্ছে, তাই না? তো প্রতিটা মানুষ ওই চেইনের মধ্যে আছে, তার মানে তাদের সবার দায়িত্ব এই সংসারটাকে ধরে রাখার জন্য, শুধু মেয়েদের জন্য না। খুব সুন্দর। অনেক ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দরভাবে এত বড় একটি কথাকে এত ছোট্ট উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার জন্য। আসলে এরপরে আর কিছু বলার থাকে না। আমি অন্য সবার মতো আপনার কাছে জানতে চাই, অবসর সময় আপনি নিজেকে নিয়ে কি ভাবেন? আমি জানি আপনি অনেক সুন্দর ভাস্কর্য করেন, অনেক ক্রিয়েটিভ। হ্যাঁ, আমি অনেক কিছু করার জন্য চেষ্টা করি, বাট টাইমের জন্য হয়তো পেরে ওঠে না। তবে মেইনলি উইকেন্ডে আমি গার্ডেনিং থাকি, কফি কাপটা নিয়ে সকালে চলে যাই। আমার সাকুলেন্ট একটা গার্ডেন আছে ছোট্ট পিছনে। তারপরে আমি বেশ নার্সারিগুলিতে একা একা ঘুরে বেড়াই, খুব ভালো লাগে। আর তাছাড়া আমি ছবিও আঁকতাম এক সময়, এখন কিছুদিনের জন্য বন্ধ আছে। আর মাটির কাজও করতাম, এটাও আমার খুব একটা নেশা, মাটির কাজ করা। আর এর ছাড়া আমার নিজের 4টা বিড়াল আছে, এদেরকে নিয়ে আমার খুবই ভালো সময় যায়। এবং আমার কেন যেন মনে হয় কাজের থেকে ফিরে এসে আমার সব ক্লান্তি দূর হয়ে যায়। আমি যখন ওদের পাশে বসে ওদেরকে ব্রাশ করছি, ওদের কথা বলছি, ওরা আমাকে রেসপন্ড করে যেভাবে, তখন আমার মনে হয় কি আমার সব ক্লান্তি চলে যায়। খুবই স্যাটিসফাইং, খুবই আনন্দদায়ক এই সময়। অনেক অনেক ধন্যবাদ Thank আপু এত সুন্দরভাবে বলার জন্য নিজের অভিজ্ঞতা। আসলে আমরা সবাই চাই নিজের মতো করে থাকতে, আমাদের সংসার আছে, আমাদের ছেলে মেয়ে আছে, তারপর নিজের একটু সময়, একটু একান্ত সময়, হ্যাঁ, এটাকে আসলে পাওয়া, নিজের মতো করে উপভোগ করা, এটাও কিন্তু অনেক বড় একটা ব্যাপার। তো আজকে দর্শকদের আপনি কি শোনাবেন? আচ্ছা, আমি আসলে কোনো কবিতা পড়ি না, কখনো পড়ি নাই। তবে আমি ইন্টারনেটে কিছু জিনিস ব্রাউজ করতে করতে উমেনদের জন্য একটা কবিতা পেয়েছিলাম এবং আমার এত ভালো লেগেছিল। তো কবিতাটা অনেক বড়, তা আমি কয়েকটা প্যারা পড়ে শোনাচ্ছি, যেই সব অংশগুলি আমার পছন্দ হয়েছে। কিন্তু মানে আমি নিজের মতো করে পড়ছি। আজকে আমরা সবাই নিজের মতো করে বলছি, নিজের মতো করে করছি, আজকে আমাদের দিন। আচ্ছা, ঠিক আছে। কবিতাটা হচ্ছে থিংস এভরি উমেন শুড হ্যাভ অ্যান্ড শুড নো, বাই প্যামেলা রেডমোর। এটা ইংরেজিতে কবিতাটা। A woman should have enough money within her control to move out and rent a place of her own, even if she never wants to or needs to. A woman should have a past juicy enough that she is looking forward to retelling it in her old age. A woman should have one friend who always makes her laugh and one who lets her cry. A woman should have a good piece of furniture not previously owned by anyone else in the family. A woman should have a feeling to control over her destiny. A woman should know how to quit a job, break up with a lover, and confront a friend without ruining the friendship. Every woman should know when to try hard and when to walk away. Every woman should know that her childhood may not have been perfect, but it's over. Every woman should know what she would and would not do for love or more. Every woman should know how to live alone, even if she does not like it. Every woman should know what she can and cannot accomplish in a day, a month, and a year. Thank you. অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে। আমরা আসলে সবাই আবেশে হারিয়ে গিয়েছি। এত অসম্ভব সুন্দর একটি কবিতা আমাদের জন্য, ভাবতেই ভালো লাগছে। অনেক ধন্যবাদ। Thank you. অনেক ধন্যবাদ আপু আপনাকে। আমি এবার আসছি রাহেল আরফিনের কাছে। আমি ওনার কাছে জানতে চাই, বিজ্ঞাপন মানে মিডিয়াতে মেয়েদের একটি বিরাট উপস্থিতি এবং দেখা যাচ্ছে পণ্যের
বিভিন্ন পণ্যে আমরা বিজ্ঞাপনে মেয়েদেরকে দেখতে পাচ্ছি, বা ক্লোদিংয়ে, মানে ফ্যাশন জায়গাটা এবং হচ্ছে কমার্শিয়াল জায়গাটাতে আমরা মেয়েদেরকে বিভিন্নভাবে দেখতে পাই। আপনার কি মনে হয় বিজ্ঞাপন ও নারী, অথবা বিজ্ঞাপনে নারীদের আমরা কিভাবে দেখছি? বিজ্ঞাপনে নারীদের এখন নারীদের সৌন্দর্যকে পণ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে। যেমন পুরুষদের শেভিং ব্লেডের বিজ্ঞাপনে সেখানেও নারী আছে। আমাদের এই সমাজে পুরুষের পাশাপাশি মেয়েরা অনেক এগিয়ে যাচ্ছে। তবে নারীদের এই অধিকার কতটুকু নিশ্চিত হচ্ছে এটাই ভাবার বিষয়। উন্নত এবং উন্নয়নশীল উভয় দেশে নারীদের পিছনে ফেলে রাখার চক্রান্ত চালাচ্ছে। তবে এর এত কিছু পরেও নারীরা এগিয়ে যাচ্ছে, দেশও শাসন করছে। এই প্রবাসের দিকে একবার তাকিয়ে দেখেন, এখানকার নারীদের প্রতিনিধিত্ব, রাজনৈতিক প্রতিনিধিত্ব নিয়ে বিতর্ক চলছে। অস্ট্রেলিয়ার পার্লামেন্টে নারীদের এই রাজনীতি একেবারে অপত। তবে সরকার এখন ভাবছে নারীদের প্রতিনিধিত্ব বাড়ানোর দাবি হচ্ছে, সেই নিয়ে এই বিষয় নিয়ে ওরা, তবে লেবার এবং লিবারেল পার্টি এ নিয়ে ভাবছে। অনেক ধন্যবাদ আপু আপনাকে। আমি আসলে আপনার এই মানে কথাগুলো আসলে নারীদেরকে যেভাবে দেখানো হচ্ছে রাজনৈতিকভাবে, বিজ্ঞাপনে, কমার্শিয়ালি, এই যে বিভিন্ন ভাবে দেখানো হচ্ছে, আপনার কি মনে হচ্ছে না কোথাও যে পণ্য হিসেবে নারীকে ব্যবহার করা হচ্ছে? শেভিং ক্রিমের আমার মনে হয় ওখানে নারীর আবশ্যকতা দরকার নাই, বা ওখানে রাখার দরকার নাই, বা এমন কিছু প্রোডাক্ট আছে যেগুলোতে নারীকে ব্যবহার না করলেও হতো। ওইখানে কি মনে হয় না যে তাকে পণ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে? আমরা নারী একটা পণ্য না, হিউম্যান বিং, তাই না? তো আপনি ওটাকে কিভাবে দেখবেন? আমাদের এই বিষয়গুলোই আমাদের একটু সচেতন হতে হবে। যখনই আমরা নারীরা যখন কোনো বিজ্ঞাপনের রোলে তাদেরকে দেওয়া হয়, তখনই তাদেরকে নেগলেক্ট করতে হবে। আমাদের সচেতন হতে হবে। আমাদের এটা রেস্ট ধরে আরেকটা কথা বলি, যদি অবশ্যই আপু। সেটা হলো যে বিজ্ঞাপনটা বানাচ্ছে, এটা তো একটা অর্গানাইজেশন বানাচ্ছে, কোম্পানি বানাচ্ছে, সেই ক্ষেত্রে ওই বিজ্ঞাপনটাতে কি কি থাকবে, এইগুলোতে যদি একটা কোনো নারী থাকে, রিপ্রেজেন্টেটিভ থাকে, এবং তার এটা বিজনেস এথিক্স এর মধ্যে যদি এটা ঢুকিয়ে দেওয়া হয়, প্লাস একটা কান্ট্রির রুলস এন্ড রেগুলেশন ল, সেটাই এটা যদি করে দেওয়া, আগে অনেক অ্যাডভার্টাইজমেন্টে বাচ্চাদেরকে ইউজ করা হতো, হ্যাঁ, এখন যেটা পারছে না। আমার জানার মধ্যে বিজ্ঞাপন ল কিন্তু আছে, এবং আছে, যেখানে কিন্তু নারীদের update করতে হবে। আপডেট করতে হবে, কিন্তু অনেকেই হচ্ছে, অনেক এজেন্সি যারা হচ্ছে ওই লটাকে ফলো মানছে না, করছে বা follow- হ্যাঁ, follow পারফেক্ট করছে না, না। ওদেরকে হ্যাঁ ওদেরকে শাস্তি দিতে হবে। সেই হ্যাঁ, রকম এই rules জায়গাটাতে একটা। rules আর নারীদেরও সচেতন হতে হবে যে আমি এই কাজটা করবো না। তাহলে কিন্তু দুটাই, এটা আর দুটাই। বাড়ে না। গভর্নেন্স হ্যাঁ। প্লাস হলো অ্যাওয়ারনেস। হ্যাঁ, কন্ট্রোলও থাকতে হবে। ঠিক বলেছেন। অনেক ভালো লাগলো আপনার কথাগুলো শুনে। তো আপনি অবসর সময়ে নিজেকে নিয়ে কিভাবে ভাবেন, কিভাবে চিন্তা করেন? আমি জানি আপনি অনেক ভালো রান্না করেন, এবং আমাদের জনভূমি টিভিতে আপনার একটি রান্নার প্রোগ্রাম অনেক পপুলার, এবং সিডি প্রায় সবাই দেখে আপনার রেসিপি প্রোগ্রামটি। তো আমি আজকে জানতে চাই, দর্শক জানতে চাই, আপনি আসলে কিভাবে আপনি চিন্তা করেন, আপনার ভাবনাগুলো কিভাবে আপনি প্রকাশ করেন? আমি আসলে রান্না করতে পছন্দ করি, রান্না আমার একটা হবি। তো আমি অবসর সময় চেষ্টা করি বিভিন্ন ধরনের রান্না আমি এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। আমি কোথাও কিছু খেয়ে আসলে আমি এসে আবার নিজের মতো করে আবার কিছু রান্না করি। আর এছাড়া আমি গান শুনতে পছন্দ করি, এবং সিরিজ, টিভি সিরিজ, ড্রামা সিরিজ এগুলোও দেখতে পছন্দ করি, মুভি, গার্ডেনিংও একটু একটু করি, সেটা আমার খুব পছন্দ। এখানে তো দেখা যায় যে, আমি যদি বাংলাদেশের প্রেক্ষাপট চিন্তা করি, ওখানে আমাদের অনেক হ্যান্ড থাকে। এখানে আমরা নিজেরা কাজ করছি, জব করছি বাইরে, এবং সংসারের কাজটাও নিজে করছি, আবার টিভি প্রোগ্রাম, এবং হচ্ছে এই যে গার্ডেনিং করা, এত সময় আপনি কিভাবে বের করেন? আসলে মানুষের মনে কোনো শখ জাগলে সেটা কিন্তু হয়ে যায়, সময় কিন্তু বের হয়ে যায়। তো আমিও চেষ্টা করি আমার কাজের ফাঁকে ফাঁকে কিছু কিছু করে সবকিছু একটু একটু করে টাচ আপ করা। অ্যাটলিস্ট আমার নিজের মনে একটা শান্তি আসে তখন। কারণ তা নাহলে তো আমরা আসলে যান্ত্রিক হয়ে যাব, কারণ আমরা সারাক্ষণই ব্যস্ত থাকি। তো ব্যস্ততার মাধ্যমে আমাদের দেখা গেল যে আমরা যদি এতটুকু নিজের জন্য না করি, তাহলে আমরা নিজেরাই হারিয়ে যাব নিজেদের মাঝখানে। তো সেই কারণে আমরা যত ব্যস্তই থাকি, আমরা আমাদের হবির যা যা আছে সবই আমরা করার চেষ্টা করি। সবাই আমরা কিন্তু তাই করি এখানে। অবশ্যই।
অনেক ধন্যবাদ আপু আপনাকে। ধন্যবাদ তোমাকে। এবার আমি চলে যাচ্ছি সাবিনা আপুর কাছে। দর্শক, আমাদের অনুষ্ঠান প্রায় শেষ হয়ে আসছে, আশা করি আপনাদের ভালো লাগছে। সাবিনা আপু, আপনার কাছে আমার কোশ্চেন যে আমরা যদি দেখি যে শিল্প বিপ্লব যেটা হচ্ছে 18 শতকের দিকে, এবং শিল্প বিপ্লবের ফলে মেয়েদের একটা বিশাল পরিবর্তন হচ্ছে ইউরোপে। আমরা বিভিন্ন সাহিত্যে এই পরিবর্তনগুলো দেখতে পারি, বা রাজনীতিকে, এবং আমরা জানি যে ওই সময়ে যে বিশাল আন্দোলনগুলো হচ্ছিল নারী শ্রমিকদের নিয়ে। তো এখন বর্তমানে বাংলাদেশে আমরা ওরকম একটি জোয়ার দেখতে পাচ্ছি, মেয়েদের মধ্যে ওরকম একটি ভাঙনের, যে প্রতিবাদী হয়ে যাওয়া, অধিকার, সচেতন হওয়া, এই ব্যাপারগুলো আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ স্বর্ণা। আমি মনে করি, আসলে মনে করি না, এটা একটা সোসাইটির লাইফ সাইকেল। যে দেয়ালে যখন তোমার পিঠ ঠেকে যাবে, যখন তুমি নিজের অস্তিত্বকে নিয়ে কোয়েশ্চেন করবা, তখনই তোমার আসবে যে আমি এটা চাই, সেই চাওয়ার দিকটা চলে আসে। হ্যাঁ, যে 18th সেঞ্চুরিতে ঠিক এমনই একটা অবস্থানে মেয়েরা ভোটাধিকারের জন্য আন্দোলন করেছিল। হ্যাঁ, আমাদের বাংলাদেশে এখন যেটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে দেখো, সব ছেলে মেয়েগুলো কেমন করে কাজ করছে, বিশেষ করে মেয়েগুলো। এই মেয়েদের অবস্থানটা যখন আমাদের পোশাক শিল্প ছিল না, তখন কি ছিল? তারা বাড়ি বাড়ি যে কাজ করতো, মানুষের আশ্রয় পাওয়ার জন্য মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতো। সেই জিনিসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কেন হয়েছে? কারণ মেয়েদের দেয়ালে পিঠ থেকে ছিল। এই জিনিসটা এটা বেবি স্টেপ আমাদের সমাজে। আশা করছি এগিয়ে যাবে। ওইরকমই একটা রেভলিউশন একদিন হবে। কারণ বাংলাদেশে এখন কিন্তু যে শুধু শিক্ষিত মেয়েরা এই রেভলিউশনের সাথে যুক্ত বা অধিকার, তা কিন্তু না। সবাই গ্রামের দিকে দেখি, আমরা যদি গার্মেন্টস সেক্টর দেখি, আমরা যদি আদার অন্য সেক্টরগুলোতে দেখি, যে সবাই যার যার জায়গায় একটা কঠোর এবং একটা অধিকারের ব্যাপারে সচেতন। হ্যাঁ, এটাই দেখতে পাচ্ছি যে আমাদের আপামর, তুমি যেটা বললে যে আপামর জনতা এদিকে আসছে, তার মানে একদিন না একদিন এই রেভলিউশনটা হবে। শুধু সময়ের অপেক্ষা, প্লাস আমাদের সবার ইচ্ছের অপেক্ষা। অনেক ধন্যবাদ আপু আপনাকে। আমি সবাইকে জিজ্ঞাসা করেছি যে আমরা অবসর সময় আমরা নিজেকে নিয়ে কিভাবে ভাবি, কারণ আমরা অনেক বিজি, আমরা জব করি, আমাদের সব কিছু দেখে আমাদের নিজের জন্য সময় বের করা, নিজেকে নিয়ে ভাবা, কিছু একটা করা। তো আজকে আমরা যেহেতু সবাই একসাথে হয়েছি, আমরা নিজেদের কথাগুলো বলি, দর্শকের সাথেও আমরা শেয়ার করি। তো আপনি কি শেয়ার করতে চাচ্ছেন এই মুহূর্তে? আসলে আমি অনেক কিছু শেয়ার করতে চাই, তো ছোটখাটো একটা শেয়ার আমি করতে চাই। এটা হলো আমার ভিতরে একটা বোহেমিয়ান হার্ট আছে। আমি মনে করি, নিজেও মনে করি, তুমি যদি ঘুরে বেড়াও প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা প্রাকৃতিক সৌন্দর্য প্লাস মানুষের জীবন, এগুলো যদি দেখি, এখান থেকে অনেক কিছু শেখার আছে। হ্যাঁ, আমি চাই আমি আরো ঘুরে বেড়াবো, আমি আরো শিখবো। আর আমার ইচ্ছে বাংলাদেশের শুধু মেয়েরা না, মা, শাশুড়ি, খালা, ফুপু, ওরাও যেন অনেক ঘুরে বেড়ায় দেশের বাইরে। হ্যাঁ, ওদের মনটাকে আরো যাতে বড় করে, উদার করে। আর আরেকটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হলো ইন্টারন্যাশনাল উইমেন্স ডে। এবারের থিমটা হলো ব্যালেন্স ফর বেটার। তুমি যদি দেখো হ্যাশট্যাগ ব্যালেন্স ফর বেটার, এটা হলো কল ফর অ্যাকশন টু ড্রাইভ জেন্ডার ব্যালেন্স অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। আমাদের বাংলাদেশে আমরা জানি সবাই থার্ড জেন্ডারকে অ্যাড করা হয়েছে। একদিন না একদিন আমরা এদেশের মতো, পাশ্চাত্যের মতো LGBTQI সেটাও অ্যাড করতে পারবো। এইটা আমার উইশেস। অনেক ধন্যবাদ আপু, এত সুন্দর কথা বলার জন্য, নিজেকে নিয়ে ভাবার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে এখানে আসার জন্য, এবং এত সুন্দর সুন্দর কথা আমি শুনেছি এবং দর্শক শুনেছে। আমার আশা করি তাদের সবার ভালো লেগেছে, কারণ আমরা নারীদের নিয়ে আমরা অনেক কথা বলি, কিন্তু মূল কথায় আমরা কখনো আসি না। আমাদের এই যে একান্ত ভাবনাগুলো, আমাদের চিন্তাগুলো, এগুলো নিয়ে আমরা কখনো কথা বলি না। তো আজকে দর্শক, আশা করি আপনাদের ভালো লেগেছে আমাদের এই আপুদের মুখ থেকে এত সুন্দর সুন্দর কথাগুলো শোনার পরে। এবার আমার সবার কাছে একটি প্রশ্ন, যে যদি বিশ্বের
সমস্ত মেয়েদের একটি উইশ চাওয়া হয়, তাহলে কি আপনি চাবেন? আমার একটাই উইশ, আমি আশা করি বিশ্বের নারী পুরুষের সমান অধিকার থাকতে হবে, এটাই আমার উইশ। অনেক ধন্যবাদ আপু আপনাকে এত ধন্যবাদ সুন্দর একটি আপনাকে। কথা বলার জন্য। আমি ডাক্তার আপনার কাছে জানতে চাচ্ছি, আমার মনে হয় সবার সব জায়গায়, বিশেষ করে বাংলাদেশে, পৃথিবীর অন্যান্য দেশ তো আছেই, বিশেষ করে বাংলাদেশে একটা নারী বান্ধব পরিবেশ তৈরি থাকতে হবে। নারী বান্ধব বলতে কথাটা বলতে বোঝায় যে সব জায়গায় তার তার একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট থাকতে হবে। এখানে তুমি নারী বলে যে তুমি পিছিয়ে থাকবে, এটা যাতে না হয়। সব জায়গায় যাতে তাদের সমান অধিকারটা থাকে। অনেক ধন্যবাদ আপু। এবার সাবিনা আপু, আপনি আপনি কি উইশ চাচ্ছেন এই মুহূর্তে বিশ্বের নারীদের জন্য? আচ্ছা, বিশ্বের নারীদের জন্য আমি আমার রিয়েলি উইশ করি যাতে সবার মনে শান্তি আসে। সেই শান্তির পিছনে যে কাজগুলো করতে হবে ওগুলো করব, ও সবাই মিলে করবে, নারী পুরুষ সবাই, কিন্তু মনে শান্তি আনতে হবে, তারপরেই না বাকি পথ চলা। অনেক ধন্যবাদ আপু। সারি আপু, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি বিশ্বের নারীদের প্রতি আপনার কি কি সেই মুহূর্তে? আমি একটাই উইশ, এবং আমার কাছে এটা খুবই ইম্পর্ট্যান্ট মনে হয়, আমি বলতে চাই সব বিশ্বের নারীদের কাছে যে লার্ন টু লাভ ইয়োরসেলফ, নিজেকে ভালোবাসতে শিখো। একটা নারী যদি নিজেকে ভালোবাসতে শিখে, সে অনেক কিছু ওভারকাম করতে পারবে। অনেক ধন্যবাদ অনেক আপু। এবার আমি সবার শেষে যাচ্ছি রোমানা আপুর কাছে। থ্যাংক ইউ। আমিও সারা আপুর সাথে গলা মিলিয়ে একই কথা বলতে চাই। হ্যাঁ, আসলে আমাদের প্রথমে আমার নিজেকে লাভ করতে হবে এবং বুঝতে হবে আমি কি চাই, এবং আমি যে জিনিসটাই করি না কেন আমি সেটা সবচেয়ে ভালো এতে করতে চাই, বেস্ট আমার দিতে চাই। সেটাই আমার সবার জন্য উইশ, সবাই যেন সেটাই করেন, তাহলে হয়তো আমরা অনেক এগিয়ে যাব। এবার স্বর্ণা, আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই যে তোমার উইশটা কি হবে? অনেক ধন্যবাদ আপু। আমি এই মুহূর্তে উইশ করছি মেয়েদের সুন্দর একটি মন হোক, যে মন দিয়ে সে সব কিছু ছুঁতে পারবে, দেখতে পারবে। ধন্যবাদ। দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, এবং অনেক ধন্যবাদ আজকে আমাদের সেটে যে মহিষী নারীরা এসেছে তাদেরকে তাদের মূল্যবান কথার জন্য। স্বর্ণা, তোমাকে অনেক তোমাকে ধন্যবাদ অনেক যে আমাদের ধন্যবাদ। সুযোগ দেওয়া হয়েছে এবং ডাকার জন্য। দর্শক, একটি পরিসংখ্যানে দেখা গিয়েছে যে 200 বছর লাগবে নারীর সমতা আনতে। তো আমরা কি এতদিন পর্যন্ত অপেক্ষা করব, না এগিয়ে যাব? এই প্রশ্নটি আমি আপনাদের কাছে ছেড়ে দিলাম। এবারের মতো বিদায়, আবার দেখা হবে।